বন্ধুরা, আপনারা কখনো এইভাবে গ্যাস সিলিন্ডারে আদা পেঁয়াজের ব্যবহার করেছেন? জানলে অবাক হয়ে যাবেন যে গ্যাস সিলিন্ডারে আদা পেঁয়াজের ব্যবহার করব কেন। চলুন আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা বড়রা কেউ বাড়ি থাকি না, ছোট বাচ্চারা থাকে। ছোট বাচ্চারা নানা রকম রান্না করার জন্য দেখা যায় টিফিন বানানোর জন্য পেঁয়াজ কেটেই থাকে। পেঁয়াজ বা অন্যান্য সবজি কাটতে গিয়ে তাদের ছুরি বটিতে হাত কেটে যায়। তাই ছোট্ট এই কাজটি বাচ্চাদের আপনারা শেখাতে পারেন। এখানে দেখুন, আমি একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে কাঁটা চামচের সাহায্যে ধরে নিয়েছি। এইভাবে ধরে যদি আমরা পেঁয়াজটাকে কাটি, তাহলে আমাদের হাত কিংবা আঙুল অনেকটাই উঁচুতে রয়েছে। আর অনেকটা উঁচুতে থাকার কারণে কিন্তু আমাদের হাত বা আঙুল কাটার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। আর খুব সহজেই আমরা পেঁয়াজ বা অন্যান্য এই ধরনের সবজিগুলো কেটে নিতে পারবো। দেখুন, আর এখানে যে পেঁয়াজটা আমি কেটেছি একদম ঝিরিঝিরি করে কেটেছি। পেঁয়াজটা কিন্তু অনেকটা বড় বড় করেও কোনো রকম পিস করিনি। আমাদের হাতও কাটলো না, পেঁয়াজটাও এখানে কাটা হয়ে গেল। ভালো লাগলে ট্রাই করবেন। অনেক সময় দেখা যায় আমরা অনেক দূরে কোথাও ঘুরতে যাই বা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে যাই, আমাদের টাকা পয়সা সোনা দানা সঙ্গে করে নিয়ে যেতেই লাগে। কিন্তু সমস্যাটা কি হয় জানেন? অনেক সময় দেখা যায় সঙ্গে করে টাকা পয়সা সোনা দানা ব্যাগে নিয়ে যেতে গেলে চুরি হয়ে যায় ব্যাগে থেকে, আর আমাদের তখন কিছু করার থাকে না। তাই আপনার টাকা পয়সা সোনা দানা খুব সহজেই ব্যাগে করে নিয়ে যেতে ব্যাগে করে নিতে হবে না, আপনাদের সঙ্গেও থাকবে, চুরিও হবে না। আমরা যে শাড়ি পরি, শাড়ির যে সায়ার জায়গাটা দেখবেন অনেকটাই কিন্তু বড় থাকে, যেখানটায় দড়ি পরানো থাকে, সেই জায়গায় আপনারা এইভাবে সোনা দানা টাকা পয়সা পরিয়ে নিন। আপনারা চাইলে সুচ সুতোর সাহায্যে সেলাই করে নিতে পারেন কিংবা এইভাবে একটি সেফটি পিন লাগিয়ে নিতে পারেন। তাহলে দেখবেন টাকা পয়সা সোনা দানা খুব সহজেই আপনাদের সঙ্গেও থাকবে, চুরিও হবে না। যখন প্রয়োজন আপনারা সেলাইটা খুলে নিন বা সেফটি পিনটা খুলে টাকা পয়সা সোনা দানা বের করে আবার ব্যবহার করতে পারবেন। এতে কি হবে, ব্যাগ যদি কোনো কারণে চুরিও হয়ে যায়, আপনাদের সোনা দানা টাকা পয়সা কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক সময় দেখা যায় আমরা যখন লঙ্কা কাটতে থাকি না, লঙ্কা কাটতে গেলে বা এই ধরনের কিছু জিনিস কাটতে গেলে আমাদের বুড়ো আঙুলটা কেটে কেটে যায়, এমনকি জ্বালা করতে থাকে। ভেন্ডি, লঙ্কা এই জাতীয় সবজিগুলো ছুরি দিয়ে বটি দিয়ে কাটতে গেলে, ছোট ছোট পিস করতে গেলে এরকম সমস্যাটা হয়। তাই একটি কাজ করবেন, একটি গার্ডারের সাহায্যে একটি চামচ বুড়ো আঙুলের মধ্যে এইভাবে আপনারা লাগিয়ে নিন। তারপর যদি আপনারা লঙ্কা বা ভেন্ডি এই জাতীয় সবজিগুলো কাটেন, অনেক সময় লাউ আমরা ঝিরিঝিরি করে কাটতে যাই, আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখবেন আর কখনোই কিন্তু আপনাদের হাত কাটবে না বন্ধুরা। এই টিপসটি অবশ্যই ফলো করে দেখবেন, এতে আপনাদের হাতও কাটবে না, হাত জ্বালাও করবে না, এমনকি লঙ্কা বা এই জাতীয় সবজিগুলো আপনারা খুব সহজেই কেটে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কাজে লাগিয়ে দেখতে পারেন আপনাদের প্রত্যেক দিনের কাজে। ছাঁকনি আমরা কোনো কিছু ছাকার জন্য কিন্তু অবশ্যই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় কোনো কিছু লিকুইড কিছু ছাকতে যায় অনেকটা পরিমাণ, এইভাবে পাত্রের ওপর দিলে দেখা যায় বারবার পড়ে যায় পাত্রের থেকে, তখন আমাদের সমস্যার মধ্যে পড়তে লাগে। তাই বারবার পাত্রের থেকে পড়বে না, আপনাদের হাতে নিয়েও জিনিসটা ছাকতে হবে না। চা ছাঁকনির সামনের দিকে যে ছোট্ট মতো ছিদ্র থাকে, তার মধ্যে একটি চামচ ঢুকিয়ে পাত্রের মধ্যে এইভাবে সেট করে নিন। এইভাবে সেট করে দেখুন, আমি দেখাচ্ছি, আমি কিন্তু হাত দিয়েও ছাঁকনিটাকে ধরে নিয়ে আর কত সহজে এখানে দুধ বা যে কোনো লিকুইড জিনিস আমরা ছেঁকে নিতে পারছি। ভালো লাগলে এই ছোট্ট আইডিয়াটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। আশা করছি আপনাদের কাজগুলো সহজ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় মাছ কাটতে গেলে আমাদের অনেকটা বিরক্ত লাগে, অনেকটা সময় লেগে যায়। আর এই ধরনের মাছগুলোর যে আঁশগুলো হয় একদম ছোট ছোট হয়। ছুরি দিয়ে বটি দিয়ে কাটতে গেলে যারা নতুন গৃহিণী, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের বাড়িতে যে এই ধরনের যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপগুলো থাকে না, জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিন। জামা কাপড়ের ক্লিপটাকে যেখানে হ্যান্ডেলটা ধরার জায়গাটা সেটা ধার থাকে, সেটা দিয়ে উল্টো করে যদি এইভাবে আপনারা ঘষেন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি যে মাছের আঁশগুলো ছোট ছোট হয় ছাড়াতে সময় লাগে, সেই মাছের আঁশ আপনারা ছাড়িয়ে ফেলতে পারবেন। ছুরি বটির কোনো কিছুর প্রয়োজনই আপনাদের পড়বে না, আর আপনাদের কাজটাও কতটা সহজ হয়ে যাবে। এখানে দেখুন, পুরোটা মাছের আঁশ আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। পুরো মাছের আঁশটাই ছাড়িয়ে পরিষ্কার করা হয়ে গেছে। মাছ কাটার জন্য এখানে আমি কোনো রকম ছুরি বটির কিন্তু ব্যবহার করছি না। ছুরি বটি ছাড়াই খুব তাড়াতাড়ি আমরা মাছ কেটে নিতে পারি একটি কাঁচির সাহায্যে। কাঁচির সাহায্যেই দেখুন, এখানে আমি মাছের ডানা, কানকো, লেজ এগুলো কেটে পরিষ্কার করে নিলাম। মাছের সামনের মুখের অংশটাও কেটে নিচ্ছি। এবার কি করব, মাছের যে কানকো থেকে আমি মাছের পেটের নোংরাটাকে বের করে নেব। তারপর মাছটাকে পিস করার জন্য এখানে কিন্তু আমি কাঁচিরই ব্যবহার করব। এইভাবে একবার আপনারা মাছ কেটে দেখুন, ছুরি বটির থেকেও খুব তাড়াতাড়ি মাছটা কাটা হয়ে যায়, এমনকি হাত কাটার কোনো রকম সম্ভাবনাই কিন্তু থাকে না। ছোট্ট টিপস ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না বন্ধুরা। আশা করছি টিপসটি আপনাদেরও ভালো লাগবে। অনেক সময় দেখা যায় আমাদের বাথরুমটা ভীষণ নোংরা হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে, হয়তো বাড়িতে বাথরুম পরিষ্কার করার কোনো রকম লিকুইড নেই। আর দেখুন, লিকুইড জিনিস ব্যবহার করলে আমাদের অনেকেরই দেখা যায় হাতে লাগলে হাত অ্যালার্জি হয়, চুলকানি হয়, র্যাশ ওঠে। তাই বালি, এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ বালি নিয়ে নিচ্ছি। সে আপনাদের সিমেন্টের মেজোই হোক কিংবা মার্বেল পাথরের টাইলসের মেঝে, যে কোনো মেজোই হোক না কেন, সামান্য পরিমাণ একটু বালি
অতিরিক্ত বেশি বালির কিন্তু প্রয়োজন নেই, সামান্য পরিমাণ একটু বালি নিলেই হবে। আপনারা এইভাবে বাথরুমের মেঝেতে ছড়িয়ে দিন। তারপর এখানে একটি ব্রাশ নিয়ে নিন, ব্রাশ দিয়ে এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নিন। এখানে কয়েক সেকেন্ড ডললেই দেখবেন বালির সাহায্যে কত সুন্দরভাবে আপনাদের বাথরুমের যে মেঝেটা সেটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের কোনো রকম কেমিক্যালযুক্ত লিকুইড ব্যবহার করার প্রয়োজন পড়ছে না, আর কাজটি আমাদের কতটা সহজ হয়ে যাচ্ছে। এইভাবে আপনারাও কিন্তু আপনাদের বাড়ির বাথরুমটাকে মানে বাথরুমের মেঝোটাকে পরিষ্কার করে নিতে পারেন। এতে আপনাদের মাসের টাকাটাও খরচ কমবে, সেই সঙ্গে বাথরুম যে স্লিপ হয়ে যায় অতিরিক্ত, অনেক সময় বাথরুমে পা দিলেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটাও কিন্তু হবে না। এবার আমি কি করব, কিছু সময় ডলে নেওয়ার পর নর্মাল জল দিয়ে নেব, জল দিয়ে এটাকে ভালো করে এইভাবে ধুয়ে নেব। আইডিয়াটি ভালো লেগে থাকলে ট্রাই করবেন। গ্যাস সিলিন্ডারে আপনারা কখনো আদা পেঁয়াজের ব্যবহার করেছেন? চলুন তাহলে দেখে নিই কেন গ্যাস সিলিন্ডারে আদা পেঁয়াজের ব্যবহার করব। অনেক সময় রান্না করতে গেলে দেখা যায় গ্যাসের গন্ধ বের হয়, আমরা বুঝতে পারি না যে ওভেনের পাইপ থেকে বেরোচ্ছে না গ্যাস সিলিন্ডার থেকে। সমস্যাটা কী হয়, অনেক সময় গ্যাস সিলিন্ডারে যে ক্যাপের জায়গাটা থাকে হয়তো কোনো কারণে লিক থাকে, সেখান থেকেও গ্যাস বের হয়। প্রত্যেক দিন রান্না করার সময় যদি গ্যাসটা লিক হয় তাহলে কিন্তু সেটা গ্যাসের অপচয় হচ্ছে। দেখা যায় যে গ্যাস 1 মাস দেওয়ার কথা সেটা আমাদের 20 দিনেই শেষ হয়ে যাচ্ছে। এরকম সমস্যায় যদি পড়ে থাকেন অবশ্যই আগে চেক করে নিন যে সিলিন্ডারে লিক করছে না ওভেনে লিক করছে। এখানে আমি 1 টুকরো আদা নিয়ে নিচ্ছি, গ্যাস সিলিন্ডারের ওপরের ক্যাপের ওপর এইভাবে আদাটাকে রেখে 1 ঘন্টার জন্য রেখে দেব। যদি গ্যাস লিক করতে থাকে দেখবেন আদার কালার কিন্তু হালকা চেঞ্জ হয়ে যাবে গ্যাসের কারণে। 1 ঘন্টা পর এই দেখুন আমি আদাটাকে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন গ্যাসের কালার মানে গ্যাসের কারণে এখানে আদার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ গ্যাসের গন্ধ আমি কিছুদিন ধরেই পাচ্ছিলাম, তাই ভাবলাম যে ভিডিওটি আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই। আপনাদেরও যদি এরকম সমস্যা হয় এটা চেক করবেন, এতে গ্যাসের খরচও। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের বাড়িতে এই ধরনের যে পুরনো এলইডি বাল্বগুলো থাকে না, যখন দেখা যায় এলইডি বাল্বগুলো আর জ্বলে না তখন আমরা এটাকে বেকার ভেবে কিন্তু ফেলে দিই ডাস্টবিনে। তাই এই ধরনের পুরনো এলইডি বাল্ব দিয়েই আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর একটি র্যাবিট, যেটা আমরা বাজার থেকে অনলাইন থেকে বা মার্কেট থেকে কিনতে গেলে অনেকটা টাকা পয়সায় খরচা হয়, নামমাত্র টাকা পয়সা খরচা করে আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে একটি পুরনো এলইডি বাল্বের গায়ে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ এইভাবে আঠা লাগিয়ে দিচ্ছি। যে কোনো আঠাই আপনারা এখানে নিতে পারেন। তারপর আঙুলের সাহায্যে কি করব, এলইডি বাল্বের গায়ে আঠাটাকে আমাদের খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে এলইডি বাল্বের গায়ে আঠাটা লাগে। তারপর আমরা কি করব, এইভাবে তুলো নিয়ে নিয়েছি, তুলো দিয়ে এলইডি বাল্বটাকে পুরোপুরি কভার করে নেব, যাতে বাইরে থেকে এলইডি বাল্বটা বোঝা না যায়। এর জন্য সব জায়গায় খুব ভালো করে তুলো দিয়ে এইভাবে আমাদের এলইডি বাল্বটাকে কভার করে নিতে হবে। এই দেখুন পুরোটাকে আমি ভালো করে কভার করে নিয়েছি, যেহেতু আঠা ব্যবহার করেছি আগে তাই তুলোটা কিন্তু খুব সুন্দরভাবে এলইডি বাল্বের গায়ে আমাদের লেগে যাবে। এইভাবে একটু ভালো করে আমাদের চেপে দিতে হবে। তারপর কিছু সময়ের জন্য আমরা একটু রেখে দেব, তাহলেই কিন্তু এলইডি বাল্বটা ভালোভাবে সেট হয়ে যাবে। কিছু সময় রেখে দিয়েছিলাম, এবার দেখে নিতে হবে কোথাও ফাঁকা আছে কি না। এই দেখুন আমার সামান্য একটু ফাঁকা রয়েছে, এই জায়গাটাতেও ভালোভাবে তুলোটা দিয়ে আমরা কভার করে দেব, তাহলে আর এলইডি বাল্বটা বোঝা যাবে না। সামান্য পরিমাণ একটু তুলো নিয়ে আবারও আমি এইভাবে এলইডি বাল্বটাকে তুলোর সাহায্যে কভার করে নিলাম। এখানে কিন্তু আমার বাল্বটা পুরোপুরি দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, কিছুটা পরিমাণ কাগজ নিয়ে নিয়েছি, আমি এখানে কাগজটাকে গোল করে বলের মতো করে তৈরি করে নেব। টোটাল এখানে আমাদের 4টি এইভাবে কাগজের বল কিন্তু তৈরি করতে হবে। শুধু তুলো দিয়ে করলে তুলো কিন্তু নরম হয়, শক্ত হবে না, তাই এর জন্য আমাদের কাগজের বল আগে তৈরি করে নিতে হবে। কাগজের বল তৈরি করার পর তুলো নিয়ে নিতে হবে, তুলোর ঠিক মাঝখানটাকে কাগজের বলটাকে রেখে তুলোটাকে আবার গোল করে পাকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এখানে তুলোর বল রেডি হয়ে যাবে। এইভাবে দেখুন আমি 4টে তুলোর বল রেডি করে নিচ্ছি। 4টে এইভাবে আমাদের রেডি করে কমপ্লিট করে নিতে হবে। 4টি এখানে আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে কি করব, আমরা সাইডে রেখে দেব। এখানে আমি যে কার্ডবোর্ড হয় না, পাতলা ধরনের কার্ডবোর্ড বা নর্মাল আপনারা শক্ত কাগজের পিসটাও পাতার মতো করে কেটে নিন। তারপর কিছুটা তুলো নিয়ে সেই কার্ডবোর্ডটাকে আমি ভেতরে দিয়ে তুলোটা দিয়ে ভালো করে এইভাবে কভার করে নিচ্ছি। এইভাবে খুব সুন্দর করে কার্ডবোর্ডটাকে কভার করে দেবেন, যাতে কার্ডবোর্ডটা কোনোভাবে বোঝা না যায়। আর দুটো এখানে আমি পাতার শেপ তৈরি করেছি, এর জন্য দুটোর মধ্যেই এইভাবে তুলো দিয়ে ভালো করে আমি এটাকে পেঁচিয়ে নেব। দুটোই এখানে আমার রেডি হয়ে গেল। আমাদের বাড়িতে যে পিঙ্ক কালারের আর্ট পেপার থাকে আমি সেটা ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে পিঙ্ক কালারের আর্ট পেপার না থাকলে বাচ্চাদের যে রং হয় না, রং নর্মাল সাদা পৃষ্ঠার ওপর একটু পিঙ্ক কালারের রং করে নেবেন। তারপর এরকম ছোট টুকরো করে দুটো পাতার শেপ আপনারা তৈরি করে নেবেন। এই দেখুন আমি এখানে দুটো পাতার শেপ সুন্দর করে তৈরি করে
নিচ্ছি, মানে কেটে নিচ্ছি। দুটো পাতার শেপ এখানে আমার কাটা হয়ে গেছে। এবার কি করব, যে কার্ডবোর্ডটা তুলো পেঁচিয়ে নিয়েছিলাম তার মধ্যে সামান্য পরিমাণ আঠা লাগিয়ে এই পিঙ্ক কালারের যে পাতার শেপ মতো কেটে নিলাম সেটাকে আমি এইভাবে সেট করে নিচ্ছি। এইভাবে সেট করে কিছু সময় রেখে দেব, তাহলেই কিন্তু এটা শক্তভাবে একদম আটকে যাবে। আর একটা যেটা পাতার শেপ আছে সেটার মধ্যেও আমি একইভাবে পিঙ্ক কালার আর্ট পেপারটা লাগিয়ে কিছু সময়ের জন্য দুটোকেই আমি রেখে দেব। কিছু সময় রাখলেই দেখবেন একদম টাইট হয়ে আটকে যাবে। এগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি কি করব, যে বলগুলো তৈরি করে নিয়েছিলাম সেই বলগুলোর মধ্যে সামান্য পরিমাণ করে আমি এইভাবে একটু আঠা লাগিয়ে নিচ্ছি। তারপর আমাদের যে বাল্বটাকে আমি তুলো দিয়ে কভার করে নিয়েছি সেটা যে কোনো পাশে নিচের দিকটায় আমি এইভাবে 4টে বল লাগিয়ে দেব। মানে 4টে বল এখানে 4টে পায়ের মতো দেখতে লাগবে। এই দেখুন আমি সামনের দুটো এইভাবে লাগিয়ে দিলাম। তারপর একইভাবে পেছনের দুটোও কিন্তু আমাদের লাগিয়ে নিতে হবে, তাহলে খরগোশের পা কিন্তু এখানে আমাদের রেডি হয়ে যাচ্ছে। এবার আমরা কি করব, এই যে আমরা পিঙ্ক কালারের যেটা তৈরি করে নিলাম পাতার মতো শেপ, এটাকেও আমি কান বানাবো। এর জন্য সামান্য পরিমাণ একটু আঠা আমি এইভাবে নিয়ে নিয়েছি। এটার সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের খরগোশের দুটো কান কিন্তু এখানে রেডি হয়ে যাবে। আর এই দেখুন এইভাবে দু সাইডে আমাদের দুটো কান এইভাবে সেট করে নিতে হবে। এই যে দেখুন দুটো কান এখানে কিন্তু আমার সেট করা হয়ে গেল। খরগোশের শেপ কিন্তু চলে এসে, দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু মনে হচ্ছে খরগোশ। এবার চোখ তৈরি করার জন্য এখানে আমি কেস পেন ব্যবহার করছি। আপনাদের যদি কেস পেন না থাকে, যদি কালো কালারের পুঁতি থাকে, কালো কালারের পুঁতিও আঠা দিয়ে আপনারা লাগিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু চোখের মতো মনে হবে। এখানে আমার কেস পেন হাতের কাছে ছিল, পুঁতি ছিল না, তাই আমি এখানে কেস পেন দিয়েই দু সাইডে দুটো চোখ এইভাবে বানিয়ে নিলাম। এই দেখুন পুরো খরগোশটাই এখানে আমার কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। আর এটা তৈরি করতে কিন্তু অনেকটা যে সময়ের ব্যাপার তাও নয়, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। মুখ তৈরি করার জন্য আপনারা চাইলে লিকুইড যে সিঁদুর হয় সেটাও ব্যবহার করতে পারেন, কিংবা এই ধরনের যে নেল পালিশ হয় সেটাও ব্যবহার করতে পারেন। তাহলে দেখুন কত সুন্দরভাবে এখানে আমার খরগোশটা কিন্তু রেডি হয়ে গেল বন্ধুরা। তাই এইভাবে আপনারাও বাড়িতে কিন্তু খরগোশ তৈরি করে নিতে পারেন, বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারেন, দেখতেও ভালো লাগে। এমনকি আপনারা চাইলে আপনাদের শোকেসে শোপিস হিসাবে সাজিয়েও রাখতে পারেন। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারাও নিজেরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। আর এর জন্য আমাদের হাজার হাজার টাকা খরচা করেও কিছু কিন্তু কেনার প্রয়োজন পড়বে না। ফেলে দেওয়া জিনিস দিয়ে আমাদের তৈরি খরচও কমবে। একটি এখানে থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে দেখুন আমি সামান্য পরিমাণ একটু আমি তেল লাগিয়ে নেব। এইভাবে একটু তেল আমাদের লাগিয়ে নিতে হবে। তারপর আমরা এখানে কি করব, লুচি বেলার জন্য দিয়ে দেবো লুচি তৈরি করা লেচি। এখানে আমি লুচি তৈরি করে দেখাচ্ছি, কোনো রকম ব্যালন চাকি লাগে না, সেকেন্ডের মধ্যে একটি লুচি বেলা হয়ে যায়। লুচির লেচিতেও সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, যে বাটিটার তলাটা একদম প্লেন, সেই বাটিটা দিয়ে হালকা করে একটু চাপ দেব। হালকা করে একটু চাপ দিলেই একদম পারফেক্ট লুচি আমাদের তৈরি হয়ে যাবে। কোনো রকম ব্যালন চাকির এখানে প্রয়োজন পড়ে না। ব্যালন চাকির থেকেও খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা এইভাবে লুচি কিন্তু বেলে নিতে পারেন। আর যদি আপনারা রুটি তৈরি করতে চান বন্ধুরা, তাও করতে পারেন। রুটি তৈরি করতে গেলে এখানে তেলের পরিবর্তে সামান্য একটু শুকনো আটা ছড়িয়ে দেবেন, তাহলেই দেখবেন কত সুন্দরভাবে আপনারা সেকেন্ডের মধ্যে রুটি বেলে নিতে পারবেন। আরও একটি লুচি আপনাদের বেলে দেখাচ্ছি। ব্যালন চাকিতে রুটি বেলতে, মানে লুচি বা রুটি বেলতে গেলে আমাদের কিন্তু একটু সময় লাগে, হাত দিয়ে মানে গোল করতে লাগে। এটা শুধু হালকা করে একটু চাপ দিলেই দেখবেন আপনাদের লুচিটা বেলা হয়ে যাবে। দেখুন কত সুন্দর একদম পারফেক্ট গোল লুচি বেলা হয়ে যাচ্ছে, কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়ছে না। ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলেই আমাদের কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। ভালো লাগলে ছোট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করতে ভুলবেন না। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে সবার আগে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়া পেঁয়াজটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারটা থাকে না, 1-1.5 মাস দেখা যায় সিলিন্ডারটা থাকে। এর ফলে কী হয়, ছোটো ছোটো আরশোলা টিকটিকি সিলিন্ডারে যে নিচের দিকে ছিদ্র থাকে তার মধ্যে ঢুকে বাসা তৈরি করে। রাত্রিবেলায় লাইট বন্ধ করলে রান্নাঘরে ঢুকে আমাদের রান্নাঘরটাকে নোংরা করে দেয়। তাই এইভাবে সিলিন্ডারের ভেতরের দিকে একটু পেঁয়াজ রেখে দিলে এর গন্ধের কারণে আরশোলা টিকটিকি ভেতরে বাসা
মশার উৎপাতে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই অতিষ্ঠ হয়ে উঠি বন্ধুরা। দেখা যায় আমরা দরজাতে জানলাতে নেট দিয়ে রাখি, তা সত্ত্বেও সেখান থেকেও মশা আমাদের ঘরে ঢুকে যায়। আর এই যে মশারা শুধু যে আমাদের ঘরবাড়িতে ভীষণ সাহায্য করবে, তাই ঘর মোছার জলের মধ্যে অবশ্যই একটু দিয়ে দেবেন। মশাকে যদি তাড়ানোর জন্য বাজার থেকে কেমিক্যালযুক্ত জিনিস কিনে আনা হয়, সেগুলো তো শ্বাসকষ্ট, হাঁপানি, ক্যান্সারের মতো রোগ ব্যাধি বাসা বাঁধে। আমরা ঘরোয়া উপায়ে যদি কিছু টিপস অ্যাপ্লাই করি, মশাকে কিন্তু খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারি। এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না, আর ঘরোয়া উপায়ে, প্রাকৃতিক উপায়ে মশাও চলে যাবে। দেশলাই কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি বন্ধুরা, কিন্তু দেশলাই কাঠির সঙ্গে আরও কিছু জিনিস যদি আমরা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারি, আমাদের বাড়ি থেকে খুব সহজেই কিন্তু আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারবো। হ্যাঁ বন্ধুরা, দেশলাই কাঠিতে কিভাবে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে দেখুন 15-20টা মতো আমি দেশলাইয়ের কাঠি নিয়ে নিয়েছি। দেশলাইয়ের কাঠির যে ওপরের দিকটা দেখবেন বারুদ থাকে, এখানে আমাদের বারুদের অংশটাই কিন্তু ব্যবহার করতে হবে মশা তাড়ানোর জন্য। এইভাবে দেখুন আমি বারুদের অংশটাকে এইভাবে ভেঙে ভেঙে নিচ্ছে। বারুদের গন্ধ মশারা কিন্তু একেবারেই সহ্য করতে পারে না। এর সঙ্গে আরও কিছু জিনিস ব্যবহার করলেই বাড়ি থেকে শুধু মশা নয়, সেই সঙ্গে মাছি, এমনকি আরশোলা উৎপাত, পিঁপড়ের উৎপাতও কমে যাবে। এখানে আমি সবগুলো দেশলাইয়ের কাঠিরই বারুদের অংশ এইভাবে ভেঙে টুকরো করে নিয়ে নিলাম। সেই সঙ্গে আরও কিছু জিনিস আমি ব্যবহার করব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কর্পূর। আমাদের বাড়িতে যে কর্পূর থাকে, সেই কর্পূরের বড় টুকরোর থেকে আমি একটু ভেঙে নিয়েছি। এটা পুজোতে ব্যবহার করা হয় সেই কর্পূর। এই কর্পূরের গন্ধ কিন্তু ভীষণ স্ট্রং হয়। আর কর্পূর ঘরের রুম ফ্রেশনার হিসাবেও কাজ করে, ঘরের নেগেটিভ এনার্জি দূর করে, ঘরের পোকামাকড় সেই সঙ্গে মশাকে তাড়াতেও সাহায্য করে। কর্পূরটাকেও খুব ভালো করে এখানে আমাদের এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা। আদার গন্ধ কিন্তু ভীষণ স্ট্রং হয়। মশা তাড়াতে আদা কিন্তু খুব ভালো কাজ দেয়। এখানে আমি বেশ কিছুটা আদা এইভাবে ছোট টুকরো করে নিয়ে নিলাম। এবার আমরা কি করব, এই যে আদাটাকে আমি এখানে ব্যবহার করছি, আদাটাকে ভালো করে এইভাবে একটু আমি থেতো করে নিচ্ছি। আর এইভাবে আমাদের আদাটাকে কিন্তু একটু ভালো করে থেতো করে নিতে হবে, যাতে আদার রসটা ভালোভাবে বের হয়। আদার রসের গন্ধেই কিন্তু মশারা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যেতে সাহায্য করবে। সেই সঙ্গে আরেকটি প্রাকৃতিক জিনিস ব্যবহার করব, সেটা হলো নিমপাতা। আমরা প্রত্যেকেই জানি নিমপাতা ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে বন্ধুরা, কিন্তু নিম পাতার যে একটা স্ট্রং গন্ধ আর এর স্বাদ, এটা কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না। আর কম বেশি আমাদের বাড়িতে প্রত্যেকেরই বাড়ির আশেপাশে বা বাড়িতে নিম গাছ থাকেই, সেখান থেকে আপনারা এই ধরনের একটু টাটকা নিম পাতা নিয়ে নেবেন। নিম পাতাটাকে খুব ভালো করে একটু থেতো করে নিচ্ছি, যাতে নিম পাতার রসটা খুব ভালোভাবে বের হয়। কিভাবে এটাকে আমরা ব্যবহার করব মশা তাড়ানোর জন্য চলুন দেখে নিই। সবার প্রথমে নিম পাতাটাকে আমি এইভাবে একটুখানি থেতো করে নিচ্ছি। এই দেখুন রসটা ভালোভাবে বের হয়েছে। এবার এটাকে আমরা কি করব, একটি পাত্র নিয়ে নিতে হবে। পাত্রের মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি। যদি জলের পরিমাণ আপনারা বেশি দিতে চান, তাহলে সব উপকরণই কিন্তু বেশি দিতে হবে। সবার প্রথমে নিম পাতাটা দিয়ে দিলাম। একে একে আমি আদাটা থেতো করে রেখেছি, সেই আদা, কর্পূর, সেই সঙ্গে দেশলাই কাঠি, যে আমি বারুদের অংশটা নিয়েছি, সেই দেশলাই কাঠির বারুদের অংশটাও সব কিছু এইভাবে আমি জলের সঙ্গে দিয়ে দিলাম। এবার কি করব, এই জলটাকে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবেই ঢেকে রেখে দেব, যাতে জলের সঙ্গে সব উপকরণ ভালোভাবে মেশে। 15-20 মিনিট পর যখন ঢাকনাটা খুলবেন, দেখবেন জলের কালারটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। আর এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি এইভাবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে বারুদ, কর্পূর ভালোভাবে জলের সঙ্গে মিশেছে, গন্ধটা জলের মধ্যে ভালোভাবে পৌঁছেছে। এবার আমরা কি করব, একটি চা ছাঁকনি নিয়ে নিচ্ছি। চা ছাঁকনি দিয়ে সবগুলো উপকরণ এইভাবে ছেঁকে নিতে হবে, কারণ যেহেতু নিম পাতার অবশিষ্ট অংশ রয়েছে, আদার অবশিষ্ট অংশ, দেশলাইয়ের কাঠির অবশিষ্ট অংশ রয়েছে, তাই অবশ্যই এটাকে আমরা ছেঁকে নিয়ে নেব। তারপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে জলের বোতল থাকে বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, তার ঢাকনাটায় আপনারা ছোট ছোট করে এইভাবে ছিদ্র করে নেবেন।
বা আপনাদের বাড়িতে যদি স্প্রে বোতল থাকে আপনারা তাহলে স্প্রে বোতলও ব্যবহার করতে পারেন। এখানে আমি জলের বোতলের ঢাকনায় ছোট ছিদ্র করে নিয়েছি, মানে কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনায়, আর কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে মিশ্রণটা ভরে নিচ্ছি। এই মিশ্রণটাকে আপনারা খুব সহজেই 5-6 দিন কিন্তু আরামসে ব্যবহার করতে পারবেন, এটা সহজে নষ্ট হয় না। কিভাবে আমরা কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। মিশ্রণটা এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এটার সাহায্যে আমরা যখন ঘর মুছবো, দেখা যায় ঘর মোছায় নানা রকম লিকুইড ব্যবহার করি। আমি বারণ করছি না যে সেই সব লিকুইড দেবেন না, সেই সব লিকুইড দিন, তার মধ্যে আপনারা এই মিশ্রণটা দিয়ে দিন, কারণ এর মধ্যে রয়েছে কর্পূর, এর মধ্যে রয়েছে নিমপাতার রস, সেই সঙ্গে এর মধ্যে আমরা যে ব্যবহার করেছি আদার রস, সেই সঙ্গে এখানে দেশলাই কাঠির বারুদের অংশও রয়েছে। কার ফলে আমরা যখন ঘর মুছবো, ঘর মোছার পাত্রের জলের মধ্যে মিশিয়ে নিতে পারেন বা ঘর মোছার সময় একটু স্প্রে করে দিতে পারেন। তারপর ঘরটা মুছলে ঘরের মেঝে থেকে এই যে উপকরণের গন্ধটা থাকবে, তার ফলে দেখবেন বাড়িঘরে মশার উৎপাত আপনাদের 80% কমে যাবে। কোনো কিছু ব্যবহার করতে হবে না, এমনকি শুধু মশা নয়, সেই সঙ্গে মাছি পিঁপড়ের উৎপাতও কিন্তু কমে যাবে। ঘরের মেঝেও আপনাদের পরিষ্কার হবে। কর্পূর ঘরের পজিটিভ এনার্জি ফিরিয়ে আনতেও সাহায্য করে। তাছাড়াও দেখা যায় আমাদের বাথরুম থেকেও কিন্তু যেখানটায় ড্রেন আছে সেই ড্রেনের মুখ থেকেও মশারা আমাদের ঘরে ঢুকে যায়, ঘরে পুরো রান্নাঘরে, ডাইনিং রুমে সব জায়গায় ছড়িয়ে পড়ে। তাই অবশ্যই 2 বার করে বাথরুমে যদি আপনারা এই মিশ্রণটা এইভাবে একটু ছড়িয়ে দিন, স্প্রে করে দিন, তাহলে দেখবেন বাথরুমেও আপনাদের মশার উৎপাত কমে যাবে, বাথরুম থেকে বাজে দুর্গন্ধ চলে যাবে। এমনকি বেসিন বা সিঙ্ক যেখানে রয়েছে সেই সব জায়গাতেও আপনারা স্প্রে করে দিন। ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিলে ঘর থেকে দেখবেন এর গন্ধের কারণে মশা থাকতে পারবে না। বিকেল হতে না হতেই জানলার গ্রিলগুলোতে, পর্দাতে আপনারা এই মিশ্রণটা একটু স্প্রে করে দিন। একদম ঘরোয়া একটা রেমেডি যদি ব্যবহার করেন আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। আর আপনাদের বাজার থেকে হাজার হাজার টাকা খরচ করে মশা মারা তেল কয়েল কিনতে হবে না, এমনকি এটা আমাদের শরীরে ভয়ঙ্কর সব রোগ ব্যাধিও বাসা বাঁধবে না। এর গন্ধের কারণে দেখবেন জানলা দিয়ে আর কখনোই কিন্তু মশা ঢুকতে পারবে না। ভালো লাগলে অবশ্যই একবার আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন।